কৃষকের চড়া দামে সার কিনতে হচ্ছে, ক্যাশ মেমো চাইলে সার না দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। আমরা যদি অর্থনৈতিক অব্যবস্থাপনা যাই, যেখানে মূলত আসতেছে জ্বালানি সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। জ্বালানি তেল সংকটে আপনারা জানেন যে এই সরকার আসার পরে মার্চ এপ্রিলে পাম্পগুলোতে ভয়াবহ পেট্রোল এবং ডিজেল সংকট শুরু হয়েছিল এবং প্রচুর লাইন আমরা দেখতে পেয়েছিলাম। এবং সংসদে তখন জ্বালানি মন্ত্রী তিনি প্রথমে দাবি করেছিলেন যে কোনো তেলের সংকট নেই, জ্বালানি সংকট নেই, এগুলো হচ্ছে পরিকল্পিতভাবে করা হয়েছে। পরবর্তীতে জাতীয় সংসদে একটা কমিটি করে এটার একটা প্রস্তাবনা তৈরি করা হয়। সেই কমিটিতে বিরোধী দল অংশ নিয়েছিল এবং আমরা সেখানে প্রস্তাবনা দিয়েছিলাম, কিন্তু সেই প্রস্তাবনা অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণে বৃদ্ধি করা হয়েছিল। অকটেন হচ্ছে 20 টাকা লিটারে, পেট্রোল 19 টাকা, কেরোসিন 18 টাকা এবং ডিজেল 15 টাকা। এবং এই মূল্য বৃদ্ধিটা পণ্য পরিবহন, সেচ, কৃষি সহ আমাদের আরও অনেকগুলা সেক্টরে এটা সরাসরি প্রভাব বিস্তার করেছে। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পাম্পের মজুদের ঘটনায় স্থানীয় সংবাদ মাধ্যমে এসেছে, প্রশাসনের অভিযানও সেটা এসেছে। সেই সিন্ডিকেট সরকার কিন্তু ভাঙতে পারেনি। আমরা যদি গ্যাসের দিকে আসি, বর্তমানে দৈনিক গ্যাস চাহিদায় 43% ঘাটতি রয়েছে। দিনে আপনার 380 কোটি ঘনফুট হলো চাহিদা, সেটা এখন 215 সরবরাহ আছে, 215 কোটি ঘনফুট। ঔষধ নীতি আমরা জানি যে 1982 সালে জাতীয় ঔষধ নীতি তৈরি করা হয়েছিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর হাত ধরে, এবং 1994 সালে মূল্য নিয়ন্ত্রণের আওতা সংকুচিত করে মাত্র 117টি ঔষধ সেটা সীমিত করা হয়েছিল এবং 3 দশক ধরে সেটা হালনাগাদ করা হয়নি। 2026 সালে অন্তর্বর্তী সরকার সেখানে সংস্কার করে 295টি সম্প্রসারণ করেছে ঔষধের তালিকা এবং নতুন বৈজ্ঞানিক পদ্ধতিতে মূল্য নির্ধারণ পদ্ধতি ঠিক করেছিল। এই সরকার এসে আইন প্রক্রিয়াগত ত্রুটির অজুহাত দেখিয়ে পুরো সংস্কার বাতিল করেছে এবং অর্থাৎ 1994 সালের যে ব্যবস্থাটি ছিল 117টি ঔষধ, সেটাতেই কিন্তু আমরা সীমিত রয়েছি। এটার ফলে আমরা জানি বাংলাদেশের চিকিৎসা ব্যয় প্রায় 2/3 ওষুধ বাবদ ব্যয় হয় এবং নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের উপর বাড়তি স্বাস্থ্য ব্যয়ের ঝুঁকি কিন্তু তৈরি করবে। আমরা জানি আগের একটি সমস্যা আমাদের বিদ্যুতের রয়ে গিয়েছে যে ক্যাপাসিটি চার্জে জনগণের প্রায় 70,000 কোটি টাকা আমাদেরকে অর্থের অপচয় আমাদেরকে দিতে হচ্ছে। এবং এই ক্যাপাসিটি চার্জের কথা এবারের বাজেট বক্তব্যেও অর্থমন্ত্রী বলেছেন, ইশতেহারেও বিএনপির ছিল যে এটা তারা দূর করবে, কিন্তু আমরা তেমন কোনো ভূমিকা আমরা দেখিনি। এই আদানির চুক্তিগুলো সহ যে বিদ্যুৎ চুক্তিগুলো কুইক রেন্টাল আইনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার করেছিল, সেই সেই ক্যাপাসিটি চার্জের ব্যবস্থা তারা কী করবে। আমরা দেখেছিলাম যে অন্তর্বর্তী সরকারের সময় যেই একটি জাতীয় কমিটি হয়েছিল তাদের সুপারিশ দিয়েছিল যে ক্যাপাসিটি চার্জ এবং এই চুক্তিগুলো বাতিলের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। সরকার কিন্তু সেই সুপারিশগুলো মানছে না এবং নিজেও কোনো এই ধরনের কমিটি বা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। আমরা দেখেছি যে সরকারের একজন তথ্য উপদেষ্টা, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন যে শুধু 15 বছরের দুঃশাসন এবং বিধ্বস্ত অবস্থার উপর দায় চাপিয়ে কি নিজেদের অক্ষমতা, অদক্ষতা এবং অব্যবস্থাপনা ঢাকা যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই, বরং যেই ফ্যাসিস্ট সরকার ছিল 15 বছরে তাদের উপর দায় চাপাচ্ছে। এবং আমরা দেখছি এই 6 মাসের অন্তর্বর্তী সরকার আরও বিধ্বস্ত পরিস্থিতিতে দেশের দায়িত্ব কিন্তু সেই সময় নিয়েছিল এবং সেই সময় কিন্তু আমরা রেকর্ড পরিমাণ লোডশেডিং দেখিনি এবং এই গ্যাসের সংকট দেখিনি। এবং দুর্বল মনিটরিং এবং রাজনৈতিক সমর্থন পুষ্ট সিন্ডিকেটের কারণে চলতি আমন মৌসুমের শুরুতেই কৃষকের চড়া দামে সার কিনতে হচ্ছে, ক্যাশ মেমো চাইলে সার না দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। কৃত্রিমভাবে তৈরি এই সংকটে উৎপাদন ব্যয় বাড়বে, ফলনে বিরূপ প্রভাব পড়বে এবং কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে। আমরা যদি দেখি গুরুত্বপূর্ণ যে খাত আমাদের যেটা সংকট ছিল এবং এখনও তৈরি হচ্ছে, সেটা ব্যাংক দখল এবং বাজার সিন্ডিকেটের প্রত্যাবর্তন। আমরা যদি ক্রেডিট রেটিংয়ে দেখি, অব্যবস্থাপনা এবং সংস্কার অনিচ্ছার কারণে আন্তর্জাতিক যে ঋণ মান নির্ণয়কারী সংস্থা S&P অ্যান্ড ফিচ বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাস নেতিবাচক পর্যায়ে নামিয়ে এনেছে। খেলাপি ঋণ আমরা জানি প্রচুর খেলাপি ঋণ ছিল এবং খেলাপি ঋণ যাদের রয়েছে তাদেরকে সংসদেও নিয়ে আসা হয়েছে এবং বিএনপির সাথে সংশ্লিষ্ট প্রচুর ব্যবসায়ী রয়েছে। খেলাপি ঋণ এবং পুনঃতফসিলীকরণের হিড়িক পড়েছে। শীর্ষ নেতাদেরও ফোন কলে ব্যাংকের কর্তা ব্যক্তি রদবদল হচ্ছে।
আমরা দেখেছিলাম ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026-এর 18 ক ধারা অলিগার্কদের ফেরত মানে 18 ক ধারায় সংশোধন করে অলিগার্কদেরকে ব্যাংক দখলের সুযোগ তৈরি করা হয়েছিল। পরে বিরোধী দল এবং জনগণের প্রতিবাদের কারণে সেটা প্রত্যাহার করা হয়। এছাড়া ঋণ প্রবৃদ্ধি বাড়ছে,